ওয়েলকাম টু এসএমএস স্ট্র্যাটেজি মিন্স সাকসেস। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি পরিবেশের নিয়ে আলোচনা করব সেটা হলো পরিবেশের অবক্ষয় ও দূষণ, যেখান থেকে কিন্তু পরিবেশের যে সাবজেক্টিভ পার্ট থাকবে পেডাগজি বাদ দিয়ে, তো সেখান থেকে কিন্তু অনেকগুলি কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। তো এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং আমি এখান থেকে মোটামুটি সবথেকে বেশি আমি এতদিন যে কটা ভিডিও দিয়েছি পরিবেশের সাবজেক্টিভে, সবথেকে বেশি এমসিকিউ এখান থেকেই হয়। তাই সবথেকে বেশি এমসিকিউ প্রায় 200টার কাছাকাছি এমসিকিউ এখান থেকে করাবো। তো এই এমসিকিউর যে আমরা করাবো সেইটা মোটামুটি দেখলেই আশা করা যায় যে এখান থেকে যা কিছু কোয়েশ্চেন আসবে কমন পাওয়া যাবে, কারণ এটা এমন একটা বই থেকে করানো হচ্ছে যে বইটা পড়ে কিন্তু মানুষ পিএইচডি পর্যন্ত করে। অনিশ চট্টোপাধ্যায়ের উপরে কোনো বই হয় না পরিবেশের, তো পরিবেশের তার সমস্ত কোয়েশ্চেন যদি আমরা করে যাই, তো এখান থেকে আমার যদি 2টো কোয়েশ্চেনও আসে, সেই 2টো নম্বর কিন্তু আমার পাকা হয়ে যাবে। তো চলো দেখা যাক, শুরু করা যাক। তো আমাদের আজকের প্রথম কোয়েশ্চেন, সনিক বুমের উৎস কী? সনিক বুম এর উৎস হচ্ছে দ্রুতগামী বিমান। সনিক বুমের উৎস হচ্ছে দ্রুতগামী বিমান। মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ। ঠিক আছে, মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ। সনিক বুমের উৎস হচ্ছে দ্রুতগামী বিমান। বজ্র পদার্থকে উচ্চতাপে দহনের পদ্ধতি হলো ইনসিনারেশন। ইনসিনারেশন। মিনামাটা রোগের কারণ হচ্ছে পারদ। সনিক বুম হচ্ছে দ্রুতগামী বিমান। প্রধান বায়ুদূষক কোনটি? প্রধান বায়ুদূষক হচ্ছে ওজোন। এসপিএম, যার পুরো কথা হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সেটা হচ্ছে কি, কাকে আমরা বলবো ম্যাটার? এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার সেটা হচ্ছে বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা, তাকে আমরা বলি এসপিএম, বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা। তার পুরো ফর্ম যদি দেয় কখনো বাই চান্স, সেজন্য আমি পাশে লিখে রেখেছি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। প্রধান বায়ুদূষক হচ্ছে ওজোন। অবাঞ্ছিত অস্থিরতা, উত্তেজনা, শ্রবণ শক্তির হ্রাসের কারণ কি? শব্দ দূষণ। এটা তো আমরা বুঝতে পারছি। পরের কোয়েশ্চেন, ভূগর্ভস্থ জলের দূষণের জন্য দায়ী ধাতু। জলের যে দূষণ সেটা কিন্তু সাধারণত আমরা জানি কিসের জন্য হয়, সেটা কিন্তু হয় আর্সেনিকের জন্য। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডি দ্বারা কি পরীক্ষা করা হয়? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা কিন্তু পরীক্ষা করা হয় জল, অক্সিজেন ডিমান্ড। ঠিক আছে, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অক্সিজেন ভেবে হয়তো কেউ বায়োটাইপ করে দেবে, কারণ গ্যাসের উপাদান ভাববে, কিন্তু এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সেটা হবে জল। কোনটির অক্সাইড থেকে অম্লবৃষ্টি ঘটে? অম্লবৃষ্টি, এটা কিন্তু আমাদের খুব ভালো, আমার মনে আছে যে আমরা যারা 90s আমরা বড় হয়েছি, মানে 90s আমরা যারা আমাদের জন্ম, তারা দেখবে যে আমরা কিন্তু এই 2010-2011 সালের মধ্যে যারা মাধ্যমিক দিয়েছি, তারা কিন্তু এই ক্লাস 9-10 বইয়ে কিন্তু এই অম্লবৃষ্টির ব্যাপারটা খুব সুন্দর করে দেওয়া ছিল। সেটা হচ্ছে SO2 এবং NO2, যেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই দুটোর জন্য কিন্তু সেই তাজমহলে আমরা দেখেছিলাম, তাজমহলে এই অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়, যে তাদের যে পাথরগুলোর ক্ষয় হচ্ছে, তার যে স্বচ্ছতা সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো SO2 এবং NO2 এটার জন্য কিন্তু প্রধানভাবে দায়ী। মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য হলো যে গ্যাস বা পদার্থের নিয়ন্ত্রণ, তা হলো CFC। মন্ট্রিল প্রোটোকলের তাহলে উদ্দেশ্য কি, কোন গ্যাসের নিয়ন্ত্রণ? সেটা হচ্ছে CFC, ক্লোরোফ্লুরো কার্বন। ওকে, তারপরে কোয়েশ্চেন আমরা চলে যাব। পাথরের ক্যান্সার, এই যে একটু আগেই পড়লাম, পাথরের ক্যান্সার SO2 এবং NO2। এই পাথরের ক্যান্সারের কারণ কি? অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি। বসতি এলাকায় SO2-র মাত্রা হওয়া উচিত প্রতি ঘনমিটারে যত মাইক্রোগ্রাম? SO2-র মাত্রা হওয়া উচিত বসতি এলাকায় 50 ঘনমিটারে, মানে 50 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে। CFC কি? একটু আগেই বললাম, ক্লোরোফ্লুরো কার্বন। ঠিক আছে, ক্লোরোফ্লুরো কার্বন। শব্দের নিরাপদ প্রাবল্য মাত্রা কত জানি আমরা? 65 ডেসিবেল। ডিডিটির কি? একটা কীটনাশক, তাই তো? ডিডিটি হচ্ছে একটা কীটনাশক, যেটা এখন বহু দেশেই ব্যান করে দেওয়া হয়েছে, কারণ এটা পরিবেশের প্রচুর ক্ষতি করে। ঠিক আছে, মাটির প্রচুর দূষণ ঘটায়। বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে বেশিরভাগ হলো নাইট্রোজেন। বায়ুর যে গ্যাসীয় উপাদান তার মধ্যে আমরা দেখেছি সবথেকে বেশি থাকে নাইট্রোজেন, তারপর থাকে অক্সিজেন, তারপর কার্বন ডাইঅক্সাইড, বাকি। তো আগ্নেয়গিরি থেকে যে বায়ু দূষক নির্গত হয় তা হলো কি? সালফার ডাইঅক্সাইড। মনে রাখতে হবে, আগ্নেয়গিরি থেকে যে বায়ু দূষক নির্গত হয় সেটা কি? সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। মনুষ্যসৃষ্ট গ্যাসগুলিকে বলা হয় অ্যান্থ্রোপোজেনিক। মনে রাখতে হবে, মনুষ্যসৃষ্ট যে গ্যাস, দূষণকারী গ্যাস, মনুষ্যসৃষ্ট গ্যাসকে আমরা বলি অ্যান্থ্রোপোজেনিক, এবং আগ্নেয়গিরি থেকে যে বায়ু দূষক আমরা দেখি যে নির্গত হতে, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। অ্যান্থ্রোপোজেনিক হচ্ছে মনুষ্যসৃষ্ট দূষণকারী গ্যাস।
কৃত্রিম ও জৈব পদ্ধতিতে তৈরি নয় এমন দূষক গ্যাসগুলিকে কী বলা হয়? কৃত্রিম এবং জৈব পদ্ধতিতে তৈরি নয়, ঠিক আছে, জৈব পদার্থে তৈরি নয়, তাকে বলা হয় জেনোবায়োটিক। যেটা হচ্ছে জেনোবায়োটিক হচ্ছে কৃত্রিম পদ্ধতিতে বা জৈব পদ্ধতিতে এটা কিন্তু তৈরি নয়, কৃত্রিম বা জৈব কোনো পদ্ধতিতে তৈরি নয়, সেটাকে আমরা বলছি জেনোবায়োটিক। জেনোবায়োটিক, রাইট। আর এবং শেষ কোয়েশ্চেন আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক। সেটা হচ্ছে মনুষ্যসৃষ্ট গ্যাস, মনুষ্যসৃষ্ট যে দূষণকারী গ্যাস সেটাকে আমরা বলি অ্যানথ্রোপোজেনিক। এবং কৃত্রিম ও জৈব পদ্ধতিতে তৈরি নয় এরকম দূষক গ্যাসগুলোর নাম হচ্ছে জেনোবায়োটিক। প্রাথমিক দূষকগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে দূষকের সৃষ্টি করে, প্রাথমিক দূষকগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যেটা তৈরি করে সেটা হচ্ছে গৌণ দূষক, ঠিক আছে। প্রাথমিক দূষকগুলি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যে দূষকের সৃষ্টি করে সেটা হচ্ছে গৌণ দূষক। একটি প্রাথমিক দূষকের নাম কি? SO2। SO2 হচ্ছে একটা প্রাথমিক দূষক। একটি গৌণ দূষক কি? গৌণ দূষক হচ্ছে প্যান। প্যানের পুরো কথা কি? পারঅক্সাইড নাইট্রেট, ঠিক আছে। প্যানের পুরো কথা হচ্ছে পারঅক্সাইড নাইট্রেট। জীবাণু মৃতদেহকে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করে তা হলো হাইড্রোজেন। জীবাণু মৃতদেহকে পচিয়ে যে গ্যাস উৎপন্ন করে তার নাম হচ্ছে হাইড্রোজেন। যানবাহনের ধোঁয়ায় প্রাপ্ত ক্ষতিকারক যে ধাতু থাকে সেটা হচ্ছে সীসা। যানবাহনের ধোঁয়ায় সীসা থাকে। আর মৃতদেহ পচিয়ে কি তৈরি হয়? হাইড্রোজেন তৈরি হয়। যে গ্যাসের প্রভাবে মানুষের ঘ্রাণ ক্ষমতা নষ্ট হয়ে যায় সেটা কি? SO2 বা সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে আমরা যদি চলে যাই, পরের কোয়েশ্চেন রয়েছে পরিবেশের প্রধান প্রাথমিক দূষক কী? প্রধান প্রাথমিক দূষক হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, NOx। নাইট্রোজেন অক্সাইড NOx এটা হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, এবং নাইট্রোজেন অক্সাইড হচ্ছে পরিবেশের প্রধান প্রাথমিক দূষক নাইট্রোজেন অক্সাইড। নাইট্রোজেনের যে অক্সাইডটি একটি প্রধান গ্রিনহাউস গ্যাস তা হলো, সেটা হয়ে যাবে নাইট্রাস অক্সাইড, সেটা হচ্ছে N2O। N2O হচ্ছে নাইট্রোজেনের একটা অক্সাইড, সেটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এইটা হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস, এটা হচ্ছে প্রধান গ্রিনহাউস গ্যাস N2O বা নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। গ্রিনহাউস গ্যাস পড়লেই প্রথমেই আমরা যেটাকে ভাববো সেটা হচ্ছে N2O, NO2 নয়, N2O। এবং NOx হচ্ছে পরিবেশের প্রধান প্রাথমিক দূষক। ওজোন স্তরের ঘনত্ব হ্রাস করে নাইট্রোজেনের যে অক্সাইড সেটা হচ্ছে NO, ঠিক আছে। ওজোন স্তরের ঘনত্ব হ্রাস করে নাইট্রোজেনের যে অক্সাইড সেটা হচ্ছে NO বা নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 29, জলে জৈব বর্জ্য পদার্থ নিক্ষেপের ফলে ঘটে কি হয়? জলেতে যদি জৈব পদার্থ নিক্ষেপ করা হয় তাহলে সেটাকে আমরা বলি ডিনাইট্রিফিকেশন, সেটাকে আমরা বলি ডিনাইট্রিফিকেশন। হাইড্রোকার্বনের সঙ্গে যার বিক্রিয়ায় শহরাঞ্চলের ধোঁয়াশা সৃষ্টি করে, হাইড্রোকার্বনের সঙ্গে বিক্রিয়া হয় নাইট্রোজেনের অক্সাইডের, হাইড্রোকার্বনের সঙ্গে নাইট্রোজেনের অক্সাইডের বিক্রিয়া করে শহরাঞ্চলে ধোঁয়াশার সৃষ্টি হয় নাইট্রোজেন অক্সাইড, ঠিক আছে। মনে রাখতে হবে শহরাঞ্চলে তাহলে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে কার সাথে? হাইড্রোকার্বনের সঙ্গে নাইট্রোজেনের অক্সাইডের বিক্রিয়া হয়ে। এবং জলে যে জৈব পদার্থ নিক্ষেপ করছে সেটাকে আমরা বলছি ডিনাইট্রিফিকেশন। উদ্ভিদের যে অংশ বায়ু দূষণ ঘটায় তা হলো পরাগরেণু। আমরা জানি পরাগরেণু কিন্তু বায়ু দূষণ ঘটায়। তো অম্লবৃষ্টির জন্য দায়ী প্রধান, একটু আগেই বললাম, SO2 এবং NO2, সেটা হচ্ছে অম্লবৃষ্টির জন্য দায়ী প্রধান গ্যাস। সালফার ডাইঅক্সাইডের প্রভাবে উদ্ভিদের যে রোগ হয় সেটা হচ্ছে ক্লোরোসিস। ক্লোরোসিস হচ্ছে সালফার ডাইঅক্সাইডের প্রভাবে উদ্ভিদের রোগ। কোন গ্যাসের প্রভাবে শ্বাসনালী জ্বালা করে ও শ্বাসকষ্ট হয়? সেটা হচ্ছে SO2। SO2-র প্রভাবে আমাদের কী হয়? শ্বাসনালী জ্বালা করে ও শ্বাসকষ্ট হয়। কোন গ্যাসের প্রভাবে ফুসফুসে জ্বালা উৎপন্ন হয়? ফুসফুসে জ্বালা উৎপন্ন হয় NOx, একটু আগে আমরা পড়ে এসেছি আগের পাতায়। NOx, এই NOx-এর প্রভাবে কিন্তু কী হয়? হ্যাঁ, NOx হচ্ছে যে নাইট্রোজেন অক্সাইড বা NOx, সেটাকে আমরা তার প্রভাবে কী হয়? আমাদের কিন্তু ফুসফুসে জ্বালা অনুভূত হয়। অম্লবৃষ্টিতে জলে কোন অ্যাসিড লক্ষ্য করা যায়? অম্লবৃষ্টিতে দেখা যায় কোন অ্যাসিড তৈরি হয়? HNO3। অম্লবৃষ্টির ফলে কোন অ্যাসিড লক্ষ্য করা যায়? সেটা হচ্ছে HNO3। অম্লবৃষ্টিতে জলের সঙ্গে কোন রাসায়নিকের বিক্রিয়ায় H2SO4 বা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়? সেটা হচ্ছে SO2। জলের সঙ্গে মানে হচ্ছে H2ওর সঙ্গে যখন SO2 মিক্স হয়ে যায় বা বিক্রিয়া হয় তখন কিন্তু H2SO4 উৎপন্ন হয়। কোন পদ্ধতিতে পরিবেশে N2O তৈরি হয়? ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায়। ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া কিন্তু তৈরি হয়। ডিনাইট্রিফিকেশন আমরা কী জানলাম? যে জলে কোনো জৈব পদার্থের যদি নিক্ষেপ করা হয় তখন কিন্তু এই ডিনাইট্রিফিকেশন হয়। তো এই ডিনাইট্রিফিকেশনের সম্পর্কে আরেকটা তথ্য কী জানলাম? কোন পদ্ধতিতে পরিবেশে N2O তৈরি হয়? N2O তৈরি হয় এই ডিনাইট্রিফিকেশনের প্রভাবে। হাইড্রোকার্বনের মধ্যে সবচেয়ে সরলতম রাসায়নিকটি কী? হাইড্রোকার্বনের মধ্যে সরলতম রাসায়নিকটার নাম হচ্ছে মিথেন।
আলোক রাসায়নিক ধোঁয়াশার মূলে যে রাসায়নিক রয়েছে, আলোক রাসায়নিক ধোঁয়াশার মূলে রয়েছে হাইড্রোকার্বন, ঠিক আছে, হাইড্রোকার্বনের সঙ্গে কী মেশে N2O, তাই তো। তো জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে মানে ধোঁয়াশা উৎপন্ন হয়, আগেরটা আমি যেটা বলতে চাইলাম আর কি, ধোঁয়াশার মূলে হাইড্রোকার্বন রয়েছে এবং এর সঙ্গে কে মিলছে, শহরাঞ্চলে ধোঁয়াশা, আমরা একটু আগেই যেটা পড়লাম, ঠিক আছে, শহরাঞ্চলের যে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে সেটা হাইড্রোকার্বনের সঙ্গে নাইট্রোজেনের অক্সাইডের বিক্রিয়া হচ্ছে। তো তারপরে হচ্ছে আলোক রাসায়নিক ধোঁয়াশার পরে চলে আসছি যে জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস সৃষ্টি হয়। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোঅক্সাইড বা সিও তৈরি হয়। সিও, জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে সিও তৈরি হয় বা কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। ফুসফুসে সিলিকা প্রবেশ করলে, এটা হচ্ছে সিও। ওকে, এরপরে কোয়েশ্চেন হচ্ছে ফুসফুসে সিলিকা প্রবেশ করলে কোন রোগের সৃষ্টি হয়। সিলিকোসিস। সিলিকোসিস সৃষ্টি হয় ফুসফুসের মধ্যে যদি সিলিকা প্রবেশ করে। ভারতের বায়ু আইনটি মানে বায়ু দূষণ নিবারণ এবং নিয়ন্ত্রণ, এই আইনটি গৃহীত হয় 1981 সালে। পরের কোয়েশ্চেন, কলকারখানা থেকে সূক্ষ্ম দূষক কণা সংগ্রহের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়। সূক্ষ্ম দূষক কণা সংগ্রহের জন্য ব্যবহার করা হয় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এই যন্ত্রটা ব্যবহার করা হয় কলকারখানা থেকে সূক্ষ্ম দূষক কণা সংগ্রহের জন্য। ফ্লাই অ্যাশ এর প্রধান উৎস কী। ফ্লাই অ্যাশের প্রধান উৎস আমরা জানি কি, তাপবিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে। তো তাপবিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ফ্লাই অ্যাশের প্রধান উৎস। এবং এই তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে আরেকটা হচ্ছে কোয়েশ্চেন, যেটা হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথম ভারতে কোথায় ছিল, সেটা হচ্ছে মহারাষ্ট্রের তারাপুরে। পরের কোয়েশ্চেন, তাজমহল ভিক্টোরিয়া মেমোরিয়ালের ক্ষতিকারক দূষকটি কি। SO2 এবং NO2। যদি NO2 থাকে অপশানে NO2 হবে, আর যদি SO2 থাকে তাহলে SO2 হবে। পরাগরেণু কোন ধরনের বায়ুদূষক। পরাগরেণু হচ্ছে প্রাথমিক বায়ুদূষক, ঠিক আছে, পরাগরেণু প্রাথমিক বায়ুদূষক। কোন শহরে প্রথম আলোক রাসায়নিক ধোঁয়াশার দুর্যোগ দেখা গিয়েছিল। আমেরিকার একটা শহর, সেটা হচ্ছে লস এঞ্জেলস। লস এঞ্জেলসে কিন্তু প্রথম এই আলোক রাসায়নিক যে ধোঁয়াশা সেটা কিন্তু প্রথম দেখা গিয়েছিল। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব 49-এ বলছে বায়ুদূষক রূপে হাইড্রোকার্বনের উৎস কী। হাইড্রোকার্বনের উৎস হিসাবে বায়ুদূষণ যেটা হয় হাইড্রোকার্বনের ফলে, সেটার উৎস হচ্ছে কলকারখানা। কোন ঋতুতে ধোঁয়াশা বেশি হয়। আমরা সকালে দেখতেই পাচ্ছি শীতকালে প্রচণ্ড পরিমাণে ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুদূষকগুলি সবচেয়ে বেশি ক্রিয়া প্রতিক্রিয়ার সম্মুখীন হয়। বায়ুমণ্ডলের যে স্তরটায় সবচেয়ে বায়ুদূষকগুলি থাকে বা ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। কৃষি জমি থেকে উৎপন্ন একটি বায়ুদূষকের নাম কি। মিথেন। যে জায়গায় পচা জিনিস থাকবে, জিনিসপত্র পচে যাবে জলেতে, সেই জায়গাতেই মিথেন গ্যাস উৎপন্ন হবে। তো কৃষি জমি থেকে উৎপন্ন প্রধান একটা বায়ুদূষক হচ্ছে মিথেন। কিয়োটো প্রোটোকলের আলোচ্য বিষয় কী ছিল। কিয়োটো প্রোটোকলের আলোচ্য বিষয় ছিল বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি। এই কিয়োটো প্রোটোকল, ঠিক আছে, এই সমস্ত প্রোটোকলগুলোকে নিয়ে কিন্তু আমরা একটা আলাদা এরপরে ক্লাস করব। সেটা হচ্ছে যে আন্তর্জাতিক চুক্তি হয়েছে, সেই আন্তর্জাতিক চুক্তিগুলো নিয়ে প্রতিবারই একটা দুটো করে কোয়েশ্চেন থাকে, তো সেটাকেও আমরা একটা ভিডিওর মধ্যে সাম আপ করব। তো কিয়োটো প্রোটোকল হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, সেটাকে আমরা দেখছি যে কিয়োটো প্রোটোকলের আলোচ্য বিষয় ছিল। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অম্লবৃষ্টির সঙ্গে যুক্ত নয়। অম্লবৃষ্টির সঙ্গে যুক্ত নয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড অর্থাৎ SO2, NO2 এগুলো কিন্তু সবাই যুক্ত এবং কার্বন মনোঅক্সাইডে যুক্ত, কিন্তু কে নয়, এখানে যদি আমরা দেখি কে নয় তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড। এ কিন্তু ডিরেক্টলি অম্লবৃষ্টির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। মার্স গ্যাসের মুখ্য উপাদান কি। মার্স গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। মার্স গ্যাস এর মুখ্য উপাদান হচ্ছে মিথেন, এবং মনে রাখতে হবে মার্স গ্যাস কিন্তু জ্বলনশীল, এটা কিন্তু জলে। ওকে, প্যান এর পুরো কথাটি একটু আগেই দেখলাম আমরা, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, সেটা হচ্ছে প্যানের পুরো কথা, প্যান, ঠিক আছে। তো প্যান হচ্ছে এর পুরো কথা হচ্ছে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। অম্লবৃষ্টিতে প্রধানত কী থাকে, তাহলে সঠিক উত্তরটা দাগ দিয়ে নিই। হ্যাঁ, অম্লবৃষ্টিতে প্রধানত কী থাকে, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো CFC তার পুরো কথা একটু আগেই পড়ে এলাম, সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। জলাভূমির গ্যাসের মুখ্য উপাদান কি। জলাভূমির গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন। একটি গ্যাসের নাম যা প্রধানত আগ্নেয়গিরি থেকে উৎপন্ন। একই কোয়েশ্চেন কিন্তু বারবার আসছে ঘুরে ফিরে, ঠিক আছে।
আগ্নেয়গিরির থেকে উদগীরণ থেকে আমরা যে গ্যাসের পাই সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। পরের কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যাসিডিফিকেশনের প্রধান কারণগুলি তৈরি হয়? অ্যাসিডিফিকেশনের প্রধান কারণ তৈরি হয় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে অ্যাসিডিফিকেশন, মনে রাখতে হবে অ্যাসিডিফিকেশনের প্রধান কারণের কথা বলছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবং আমরা আগে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, সেটা হচ্ছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলের বায়ু দূষক যে পদার্থগুলো রয়েছে সেগুলোর ক্রিয়া প্রতিক্রিয়া সব থেকে বেশি দেখা যায় ট্রোপোস্ফিয়ারে। ঠিক আছে, আর আমরা এখানে যে কোয়েশ্চেনটা পেলাম সেটা হচ্ছে যে কোন স্তরে অ্যাসিডিফিকেশনের কারণ তৈরি হয় সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে, স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রোপোস্ফিয়ার মনে রাখতে হবে। সবচেয়ে দূষিত জলের বিওডির মাত্রা কত? সবচেয়ে দূষিত জলের বিওডির মাত্রা হচ্ছে 20। ঠিক আছে, পরিপোষক দূষণের জন্য জলাভূমি মজে ভরাট হওয়ার পদ্ধতিকে কী বলা হয়? পুষ্টি পদার্থ দূষণ। পুষ্টি পদার্থ দূষণ আমরা কাকে বলবো? জলাভূমি মজে ভরাট হচ্ছে কিসের দ্বারা? সেটা হচ্ছে পুষ্টি পদার্থ দূষণ বা পরিপোষক দূষণের জন্য এই জলাভূমি মজে ভরাট হচ্ছে, এই পদ্ধতিটাকে আমরা বলছি পুষ্টি পদার্থ দূষণ। পরের কোয়েশ্চেন, পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদনযোগ্য মাত্রা কত? মাত্রাটা হচ্ছে 0.5 মিলিগ্রাম প্রতি লিটার। 0.5 মিলিগ্রাম প্রতি লিটার হচ্ছে আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদনযোগ্য সীমা বা মাত্রা। জলে জীবাণুঘটিত দূষণের জন্য যে রোগ হয়, জীবাণুঘটিত দূষণের জন্য যে রোগটা হয় সেটা হচ্ছে হেপাটাইটিস। ঠিক আছে, এবং আমরা একটু আগেই পড়ে গেলাম যে এই মিনামাটাটা কী কারণে হচ্ছে? এই মিনামাটা হচ্ছে মার্কিউরি বা পারদের জন্য মিনামাটা। পরের কোয়েশ্চেন আমরা চলে যাব। পরের কোয়েশ্চেন, পলিপাতন, তঞ্চন, পরিস্রাবণ ইত্যাদি হলো জলদূষণ নিয়ন্ত্রণের প্রযুক্তিগত উপায়। পলিপাতন, তঞ্চন, পরিস্রাবণ এগুলো হচ্ছে জলদূষণের যে নিয়ন্ত্রণ তার জন্য একটা প্রযুক্তিগত উপায়। জলের অম্লত্ব এবং ক্ষারকত্ব কোন মাপকাঠি দ্বারা মাপা যায়? সেটা হচ্ছে পিএইচ। পিএইচের মাত্রার উপর নির্ভর করে কিন্তু বিশুদ্ধ জলের মাত্রা, যেমন আমরা জানি পিএইচের মাত্রা 7 হয়। ঠিক আছে, তো এটা এর দ্বারাই কিন্তু জলের যে অম্লত্ব ক্ষারকত্ব সেগুলোকে মাপা হয়। NO2 বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে মিশে কোন রাসায়নিক তৈরি করে? NO2 জলে বাতাসের সঙ্গে তাহলে যখন মিশছে জলীয় বাষ্পের সঙ্গে H2ওর সঙ্গে, তখন কিন্তু HNO3 উৎপন্ন করছে, HNO3। আর যদি H2ওর সঙ্গে সালফার মিশছে, সালফার ডাইঅক্সাইড, তখন কিন্তু H2SO4 উৎপন্ন হচ্ছে। ভূপৃষ্ঠের মোট জলের কত শতাংশ সমুদ্র এবং মহাসাগরে রয়েছে? 97%। আমরা দেখেছি 97% জল এবং 3 ভাগ হচ্ছে স্থল। ঠিক আছে, এটা হচ্ছে মোট জলের পার্সেন্টেজ, যেটা হচ্ছে সমুদ্র এবং মহাসাগরে মিশছে। ঠিক আছে, উন্নয়নশীল দেশগুলিতে জলদূষণ মূলত কোন বর্জ্যের দ্বারা ঘটে? উন্নয়নশীল যে দেশগুলো উন্নত নয়, উন্নয়নশীল যেগুলো উন্নত হচ্ছে সেই সমস্ত দেশ, যেমন ভারত উন্নয়নশীল দেশের মধ্যে পড়ে, এখানে কিন্তু সবচেয়ে বেশি যে দূষণ দেখা যায় জলদূষণ, সেটা কিন্তু প্রধানত ঘটে কৃষিজাত উপাদানের জন্য, যে কীটনাশক, ঠিক আছে, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু আমরা দেখতে পাই, রাসায়নিক সার, এর ফলেই কিন্তু আমরা দেখতে পাই যে সাধারণত জলদূষণ ঘটছে এই সমস্ত কারণের জন্য, অর্থাৎ কৃষিজাত যে প্রোডাক্টগুলো আছে তার জন্য। উন্নত দেশগুলিতে জলদূষণ মূলত কোন বর্জ্যের দ্বারা ঘটে? উন্নত দেশগুলিতে আমরা যদি দেখি তাহলে দেখব সেখানে হয় শিল্পজাত দূষণের জন্য, কারণ এখানে ভারতের মতো দেশে শিল্প অনেক কম, সেখানে শিল্পজাত দূষণের প্রভাব খুব একটা থাকে না জলদূষণের ক্ষেত্রে। কিন্তু যে সমস্ত দেশগুলি কিন্তু উন্নত দেশ, সেই সমস্ত দেশে প্রচুর শিল্প হওয়ার জন্য সেই শিল্পজাত দূষণের ফলে জলদূষণ বেশি ঘটে। কৃত্রিম বা দ্রুত ইউট্রোফিকেশন কী ধরনের প্রক্রিয়া? দ্রুত ইউট্রোফিকেশন হচ্ছে মনুষ্যসৃষ্ট প্রক্রিয়া, একটি মনুষ্যসৃষ্ট প্রক্রিয়া দ্রুত ইউট্রোফিকেশন বা কৃত্রিম ইউট্রোফিকেশন। সর্বাধিক পরিমাণে জলদূষণ কোন শিল্প থেকে ঘটে? চর্মশিল্প থেকে সর্বাধিক জলদূষণ ঘটে। তাহলে সর্বাধিক জলদূষণ কোন শিল্প থেকে ঘটে? সেটা হচ্ছে চর্মশিল্প। নিম্নলিখিত কোনটির দ্বারা জৈব বিবর্ধন ঘটে? জৈব বিবর্ধন ঘটে খাদ্য শৃঙ্খলের দ্বারা। খাদ্য শৃঙ্খলের দ্বারা। উন্নত দেশগুলিতে কোন রাসায়নিকের ব্যবহার বন্ধ করা আছে? আমি একটু আগে যখন ডিডিটি পড়ালাম তখন কীটনাশকের নাম দেওয়া ছিল, তখনই বললাম যে অনেক উন্নত দেশে কিন্তু ডিডিটিকে ব্যান করা হয়েছে এবং এখন প্রবাবলি এটা কিন্তু ভারতেও ব্যান হয়ে রয়েছে। পরের কোয়েশ্চেন, জলদূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতার রোগকে কী বলা হয়? জলদূষণের ফলে দাঁত এবং হাড়ের দুর্বলতার যে রোগ সেটাকে আমরা বলি ফ্লোরোসিস। ক্লোরোসিস কিন্তু উদ্ভিদের হয়, আর ফ্লোরোসিস হচ্ছে মানুষের হয়। ঠিক আছে, দাঁত এবং হাড়ের দুর্বলতাকে বলা হয় ফ্লোরোসিস। অধিশোষণ পদ্ধতিতে পানীয় জলকে আর্সেনিক মুক্ত করতে
কোন রাসায়নিক ব্যবহার করা হয়? তাহলে অধিশোষণ পদ্ধতিতে আমরা আয়োডিনকে ব্যবহার করি জলকে আর্সেনিক মুক্ত করতে। আচ্ছা, নিম্নলিখিত কোনটি সমুদ্র জলের প্রধান দূষক? সমুদ্র জলের প্রধান দূষক কিন্তু খনিজ তেল। খনিজ তেলের যে থাকে, খনি থাকে, সেগুলো যখন মানে কী বলবো, এক্সপ্লোশন হয় বা সমুদ্রে যখন খনি থেকে তেল উত্তোলন হয়, কিন্তু সেই সময় প্রচুর পরিমাণে খনিজ তেল নষ্ট হয় এবং সেগুলো সমুদ্রের জলে মিশে কিন্তু জলদূষণ ঘটায় সমুদ্রের। ভূগর্ভের কত ফুটের বেশি গভীরতা আর্সেনিক থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে? সেটা হচ্ছে 500 ফুট গভীরতায়। ঠিক আছে, সেটা হচ্ছে মোটামুটি 500 ফুট গভীরতায় কোনো রকম আর্সেনিক না থাকার কথা। জলদূষণ করে এমন বিষাক্ত ধাতু অন্যতম প্রধান উৎস হলো, জলদূষণ করে এমন বিষাক্ত ধাতুর অন্যতম প্রধান উৎস হচ্ছে আকরিকের খনি। ঠিক আছে, বিষাক্ত ধাতুর অন্যতম প্রধান উৎস হচ্ছে আকরিকের খনি। জলদূষণে অর্গানোক্লোরিনের উৎস কী? জলদূষণে অর্গানোক্লোরিনের উৎস হচ্ছে কীটনাশক। অর্গানোক্লোরিনের উৎস হচ্ছে কীটনাশক। পরবর্তী কোয়েশ্চেন, জলের পুষ্টি পদার্থ বেশি আসার ফলে যে দূষণ তৈরি হয় সেটা হচ্ছে ইউট্রোফিকেশন। একটু আগে আমরা পড়লাম ইউট্রোফিকেশন, যে জলে যখন পুষ্টি পদার্থ বেশি আসে তখন সেই যে দূষণটাকে আমরা বলি ইউট্রোফিকেশন। এই যে একটু আগে পড়ছিলাম যে দ্রুত ইউট্রোফিকেশন পড়ছিলাম বা কৃত্রিম ইউট্রোফিকেশন। তো ইউট্রোফিকেশন আমরা কাকে বলি? যখন জলে পুষ্টি পদার্থ বেশি আসে। পরের কোয়েশ্চেনে চলে যাব, জলে যে উপাদানের পরিমাণ বেশি পেলে ইউট্রোফিকেশন দ্রুত হয় সেটা হচ্ছে ফসফেট। জলে যদি ফসফেটের পরিমাণ বাড়ে তখন কিন্তু এই ইউট্রোফিকেশন দ্রুত হয়, পুষ্টি পদার্থ বেশি এসে জমে। জলে তাপীয় দূষণের প্রধান কারণ হলো তাপবিদ্যুৎ কেন্দ্র। তাপীয় দূষণের প্রধান কারণ তাপবিদ্যুৎ কেন্দ্র। অর্গানোক্লোরিন কীটনাশক একটা নাম বলছে ডিডিটি। ডিডিটি হচ্ছে একটা অর্গানোক্লোরিন কীটনাশক। ভূগর্ভের যে গভীরতায় আর্সেনিক থাকার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে 500 ফুট গভীরতায় গেলে আমরা দেখেছি যে সেখানে কিন্তু আর্সেনিক থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এবং যে স্তরেতে যত ফুট গভীরতা আর্সেনিক থাকার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে 100 থেকে 250 ফুট গভীরতায়। ডিটারজেন্টের যে রাসায়নিক দ্রব্যটি জল দূষিত করে সেটা হলো এবিএস, অ্যাবস। ঠিক আছে, এই অ্যাবস কী করে? এবিএস, অ্যাবস হচ্ছে ডিটারজেন্টের সেই দ্রব্য যে দ্রব্যটা জলকে সবথেকে বেশি পরিমাণে দূষিত করে। জলকে আর্সেনিক, লোহা ও জীবাণুমুক্ত করতে ব্যবহার কী করা হয়? জলকে আর্সেনিক, লোহা, জীবাণুমুক্ত করার জন্য আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করা হয়। আর আয়োডিন ব্যবহার করা হয় শুধুমাত্র আর্সেনিককে আর্সেনিক মুক্ত করার জন্য শুধুমাত্র আয়োডিন ব্যবহার করা হয়। এবং আর্সেনিক, লোহা জীবাণুমুক্ত করতে আয়োডিনযুক্ত রেজিন ব্যবহার করা হয়। আর্সেনিক সবচেয়ে বেশি মাত্রায় নির্গত হয় কীটনাশক শিল্পে। আর্সেনিক সবথেকে বেশি মাত্রায় নির্গত হয় কীটনাশক শিল্পে। আর একটা কি পড়লাম যে জল সবথেকে বেশি পরিমাণ দূষিত হয় কোন শিল্পের দ্বারা? সেটা হচ্ছে চর্মশিল্পের দ্বারা। কীটনাশক শিল্পের দ্বারা সবচেয়ে বেশি পরিমাণ আর্সেনিক নির্গত হয়। পরের কোয়েশ্চেন, পিএইচের মান অনুসারে ভারতে পানীয় জলের অনুমোদনযোগ্য সীমা কত? একটু আগেই বলছিলাম যে পানীয় জলের অনুমোদনের সীমা হচ্ছে পিএইচ অনুযায়ী 7, মানে বিশুদ্ধ পানীয় জল আমরা বলবো 7কে। তো এই 7 থেকে 8 যেটা হচ্ছে পিএইচের মান, সেখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ভারতের কি পানীয় জলের অনুমোদনযোগ্য সীমা। খাদ্য শৃঙ্খলের প্রতি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে কি বলে? একে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। কাকে বলবো বায়োম্যাগনিফিকেশন? যখন খাদ্য শৃঙ্খলের প্রতি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পাবে তাকে আমরা বলবো বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে, প্রশম পানীয় জলের মাত্রা কত? প্রশম পানীয় জলের মাত্রা যেটা হচ্ছে পিএইচের মান সেটা হচ্ছে 7। বায়োম্যাগনিফিকেশন কাকে বলে? যখন খাদ্য শৃঙ্খলের প্রতি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত বৃদ্ধি পায়। পানীয় জলে দ্রবীভূত অত্যাবশ্যকীয় মৌলটির নাম কি? পানীয় জলে দ্রবীভূত অত্যাবশ্যকীয় মৌলটির নাম হচ্ছে তামা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, জলাশয়ে মাছের সংখ্যা হ্রাসের কারণ কি? জলাশয়ে মাছের সংখ্যা হ্রাসের কারণ হচ্ছে জলের অম্লতা বৃদ্ধি। মৃত্তিকার একটি উল্লেখযোগ্য দূষক কি? মৃত্তিকার একটি উল্লেখযোগ্য দূষক হচ্ছে প্লাস্টিক, যেটা হচ্ছে নন ডিসপোজেবল। ঠিক আছে, যেটাকে আমরা ডিসপোজ করতে পারি, ভাঙতে পারে না, যেটা কখনো ক্ষয় হচ্ছে না, বহু বছর ধরে একই অবস্থায় থাকছে, যার ফলে মৃত্তিকার দূষণ হচ্ছে। সাথে সাথে জল দূষণ হয়, কারণ হচ্ছে এগুলো কী হয়, নদী নালায় কিন্তু জমে এগুলো কিন্তু একটা আবর্জনার সৃষ্টি করে। সরু পাতার গাছ ও নাইট্রোজেন সমৃদ্ধ সার মাটিতে কি বৃদ্ধি করে? অম্লত্ব বৃদ্ধি করে। সরু পাতার গাছ এবং নাইট্রোজেন সমৃদ্ধ সার মাটিতে অম্লত্ব বৃদ্ধি করে। অতিরিক্ত জলসেচ এবং মাটির কৈশিক ক্রিয়া মাটিতে কি বৃদ্ধি করে? অতিরিক্ত জলসেচ করলে মাটিতে লবণতা বৃদ্ধি পায়। দ্রুত গতিতে উদ্ভিদের পুষ্টির যোগান দেয় জৈব সার, অজৈব সার, সবুজ সার এবং তেজস্ক্রিয় পদার্থ। সঠিক উত্তর হয়ে যাবে অজৈব সার। দ্রুত গতিতে উদ্ভিদের পুষ্টির যোগান দেয়। মৃত্তিকা দূষণের প্রধান কারণ কি? মৃত্তিকা দূষণের প্রধান কারণ হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ।
কঠিন বর্জ্য পদার্থ হচ্ছে মৃত্তিকা দূষণের প্রধান কারণ। প্লাস্টিক, পলিথিন, হাইড্রোকার্বন প্রভৃতি যে নামে পরিচিত সেটা হচ্ছে জীব অবিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা বলতে পারি মানে নন ডিসপোজেবল, মানে এটাকে কিন্তু আমরা ধ্বংস করতে পারছি না। দ্যাট ইজ ওয়াই যে প্লাস্টিক, পলিথিন, হাইড্রোকার্বন এগুলো কিন্তু জীব অবিশ্লেষ্য পদার্থ, ভাঙা যাচ্ছে না, এদেরকে নষ্ট হচ্ছে না। মৃত্তিকা দূষণ প্রতিরোধে যে সারের ব্যবহার বাড়ানো দরকার, কি আমরা অবশ্যই জানি যে জৈব সার কিন্তু আমাদের অবশ্যই বাড়াতে হবে তার পরিমাণ। ডেট্রিভোর এবং ডিকম্পোজ মাটিতে কি যোগান দেয়? ডেট্রিভোর এবং ডিকম্পোজার এটা কিন্তু মাটিতে হিউমাসের যোগান দেয়। ডেট্রিভোর এবং ডিকম্পোজার মাটিতে হিউমাসের যোগান দেয়। মাটিতে কোন ক্রিয়া বেশি বৃদ্ধি পেলে মাটির লবণতা বাড়ে? কৈশিক ক্রিয়া বৃদ্ধি পেলে মাটিতে লবণতার পরিমাণ বেড়ে যায়। কৈশিক ক্রিয়া বৃদ্ধি পেলে মাটিতে লবণতার পরিমাণ কিন্তু বেড়ে যায় কৈশিকতা এবং অতিরিক্ত পরিমাণে জলসেচ হলে। ঠিক আছে, এবং আমরা পড়েছিলাম সরু পাতা এবং এইখানে একটু পড়েছিলাম যে সরু পাতা এবং মানে সরু পাতার গাছ এবং নাইট্রোজেন সমৃদ্ধ সার মাটিতে অম্লত্ব বৃদ্ধি করে, আর এটা করে লবণতা। ঠিক আছে, কোন সার ধীর গতিতে উদ্ভিদের পুষ্টির যোগান দেয়? ধীর গতিতে উদ্ভিদের পুষ্টির যোগান দেয় জৈব সার, এবং অজৈব সার দ্রুত গতিতে দেয়। কিন্তু অজৈব সার কিন্তু মাটির দূষণের জন্য যথেষ্ট দায়ী। একটি জীব অবিশ্লেষ্য পদার্থ কি? জীব অবিশ্লেষ্য পদার্থ বারবার আসছে, যেটা হচ্ছে প্লাস্টিক, পলিথিন, হাইড্রোকার্বন এগুলো সবই কিন্তু জীব অবিশ্লেষ্য পদার্থ। পরের কোয়েশ্চেন, উদ্ভিদের একটি ম্যাক্রো পুষ্টিমৌল কি? একটি ম্যাক্রো পুষ্টিমৌল সেটা হচ্ছে নাইট্রোজেন, সবথেকে বেশি পরিমাণে থাকে ম্যাক্রো, এবং মাইক্রো পুষ্টিমৌল হচ্ছে তামা। ঠিক আছে, ম্যাক্রো পুষ্টিমৌল হচ্ছে নাইট্রোজেন এবং মাইক্রো পুষ্টিমৌল হচ্ছে তামা। মৃত্তিকা দূষণকারী একটি সজীব দূষকের নাম কি? মৃত্তিকা দূষণকারী একটি সজীব দূষকের নাম হচ্ছে কৃমি। সজীব বলেছে, দেখো বাকিগুলো কিন্তু কেউ সজীব না। সালফেট, কীটনাশক, সীসা সজীবের কথা বলছে, সেজন্য এটা হয়ে যাচ্ছে কৃমি। মৃত্তিকা দূষণকারী একটি ভারী ধাতুর নাম কি? মৃত্তিকা দূষণকারী একটি ভারী ধাতুর নাম হচ্ছে সীসা। বাকিগুলোর মধ্যে আমরা যদি দেখি কীটনাশক, সালফেট এগুলো কীটনাশক, সালফেট এগুলো কিন্তু ধাতুর মধ্যে আসছে না, লোহা এবং সীসা এখানে ধাতু। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব সীসা কিন্তু মৃত্তিকা দূষণ করে, লোহা কিন্তু মৃত্তিকা দূষণ করে না। মাটির লবণতা কী কারণে বৃদ্ধি পায়? মাটির লবণতা বৃদ্ধি পায় বনভূমি কাটার ফলে, কৈশিক ক্রিয়ার মাধ্যমে, এবং মাটিতে যদি অতিরিক্ত পরিমাণে জল সেচ করা হয় তাহলে কিন্তু মাটিতে লবণতার পরিমাণ বৃদ্ধি পায়, এবং এর ফলে কিন্তু গাছ মারা যায়, গাছের মৃত্যু ঘটে। মৃত্তিকা দূষণ কীভাবে সম্ভব? মৃত্তিকা দূষণ কীভাবে সম্ভব? অণুজীব সার ব্যবহার করে। ঠিক আছে, মৃত্তিকা দূষণ সম্ভব। মৃত্তিকা দূষণ কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে অণুজীব সার ব্যবহার করে। ঠিক আছে, অজৈব সার কম ব্যবহার করে। ঠিক আছে, যদি আমরা অণুজীব সার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমরা দেখব যে সেখানে মৃত্তিকা দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে। মৃত্তিকা দূষণকে কোন শ্রেণীর দূষণ বলা হয়? মৃত্তিকা দূষণকে আমরা বলি তৃতীয় শ্রেণীর দূষণ। মৃত্তিকা দূষণকে আমরা বলি তৃতীয় শ্রেণীর দূষণ। পরের কোয়েশ্চেন, অতিরিক্ত প্লাস্টিক দূষণ মৃত্তিকার কোন ভৌত ধর্মকে প্রভাবিত করে? মৃত্তিকার প্রবেশ্যতা, মানে মৃত্তিকার যে প্রবেশ্যতা, মানে তাতে যে মৃত্তিকার মধ্যে যে প্রবেশ্যতা, মানে তার মধ্যে জল, আলো এগুলো যে পৌঁছায়, সেই প্রবেশ পথটা কিন্তু অনেক ক্ষেত্রে বুঝে যায়, বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে মৃত্তিকার মানে অতিরিক্ত প্লাস্টিকের দূষণ, তার এই যে ভৌত ধর্ম, সেই ভৌত ধর্মকে কিন্তু প্রভাবিত করে। সমগ্র বিশ্বে প্রতি বছর আনুমানিক কত পরিমাণ উৎপাদক মৃত্তিকার ক্ষয় হয়? উৎপাদক মৃত্তিকার ক্ষয় হয় প্রায় 7,50,000 টন। 7,50,000 টন। বিপজ্জনক বর্জ্য পদার্থের প্রধান উৎস কী? বিপজ্জনক বর্জ্য পদার্থের প্রধান উৎস হচ্ছে শিল্প কারখানা হচ্ছে বিপজ্জনক বর্জ্য পদার্থের প্রধান উৎস। সাধারণ বর্জ্য পদার্থের প্রধান উৎস কী? সাধারণ বর্জ্য পদার্থের প্রধান উৎস হচ্ছে গৃহস্থালী। কঠিন বর্জ্য পদার্থের প্রধান উৎস কী? ইমারতি দ্রব্য। তাহলে এগুলো মনে রাখতে হবে। তাহলে বিপজ্জনক বর্জ্য পদার্থের প্রধান উৎস হচ্ছে শিল্প কারখানা, যেগুলো হচ্ছে সাধারণ বর্জ্য, সেগুলো আসে সাধারণত গৃহস্থলী থেকে, এবং কঠিন বর্জ্য পদার্থের প্রধান উৎস হচ্ছে ইমারতি দ্রব্য। ইউনেপ এর হিসাব অনুযায়ী বিশ্বজুড়ে যত বিপজ্জনক বর্জ্য প্রতি বছর উৎপাদিত হয় তা হলো প্রায় 400 মিলিয়ন টন। ঠিক আছে, 400 মিলিয়ন টন প্রতি বছর ইউনেপের হিসাব অনুযায়ী কিন্তু আমাদের বিপজ্জনক বর্জ্য তৈরি হয়। সর্বজনীন বিপজ্জনক বর্জ্য পদার্থ কি? এখানে সবকটাই দেখব আমরা। ফ্লুরোসেন্ট বাল্ব, ক্যাথোড রে টিউব, লিথিয়াম ব্যাটারি, অর্থাৎ পূর্বোক্ত বিকল্পগুলি সবকটি এগুলো হচ্ছে সর্বজনীন বিপজ্জনক বর্জ্য পদার্থ। পরবর্তী কোয়েশ্চেন, মৃত্তিকা দূষণকারী একটি কঠিন পৌর আবর্জনা। একটি
কঠিন পৌর আবর্জনা কি, সেটা সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিক। এর সঠিক উত্তর হয়ে যাবে প্লাস্টিক। বিপজ্জনক বর্জ্যবিধি প্রণীত হয় 1989 সালে। বিপজ্জনক বর্জ্যবিধি তদারকি পরিচালনা কমিটি পরিচালনা শুরু হয় তার বিধিটা 1989-এ। বিপজ্জনক বর্জ্য পদার্থের অন্তর্গত নয় এমন পদার্থ কি, ছেঁড়া কাপড়, বোঝা যাচ্ছে অ্যাসিড, ভাঙা কাঁচ, তেজস্ক্রিয় পদার্থ এগুলো সবই কিন্তু বিপজ্জনক বর্জ্য পদার্থের অন্তর্গত। একমাত্র ছেঁড়া কাপড় এটা কিন্তু কোনো রকম বিপজ্জনক বর্জ্য পদার্থের অন্তর্গত নয়। পরবর্তী কোয়েশ্চেন, বর্জ্য পদার্থের দহনের ফলে যে ধরনের দূষণ হ্রাস পায় তা কি? বর্জ্য পদার্থের দহনের ফলে যে দূষণ হ্রাস পায় সেটা হচ্ছে মাটি দূষণ। মাটি দূষণ কিন্তু হ্রাস পায়। বর্জ্য পদার্থ বিজ্ঞানসম্মতভাবে দহন করা না হলে যে ধরনের দূষণ বৃদ্ধি পাবে, বিজ্ঞানসম্মতভাবে না হলে কিন্তু কি দেখা যাবে, বায়ু দূষণ বৃদ্ধি পাচ্ছে, তাই তো? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বায়ু দূষণ। পৌর আবর্জনা দহন করে উৎপন্ন করা যায় কি? পৌর আবর্জনা দহন করে উৎপন্ন করা যায় বিদ্যুৎ শক্তি। একটি রাসায়নিক বর্জ্য পদার্থ কি? রাসায়নিক বর্জ্য পদার্থ হচ্ছে সায়ানাইড বর্জ্য। এটা হচ্ছে একটা রাসায়নিক বর্জ্য পদার্থ। একটি ধাতব বর্জ্য পদার্থ কি? ধাতব বর্জ্য পদার্থ যদি আমরা দেখি তাহলে এখানে দেখব ধাতব বর্জ্য পদার্থ হচ্ছে সীসা। ঠিক আছে, সীসা। গাড়ি ঘোড়া যদি ধোঁয়ায় আমরা দেখি সেখানে কিন্তু সীসা পাওয়া যায়, এটা কিন্তু বায়ু দূষণ ঘটায়। স্বাস্থ্যকেন্দ্রের একটি বর্জ্য পদার্থ কি? স্বাস্থ্যকেন্দ্রের একটি বর্জ্য পদার্থ হচ্ছে প্যাথোজেন। ঠিক আছে, প্যাথোজেন হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের অপসারণ পদ্ধতিকে কি বলা হয়? এখানে যে চারটে অপশন আছে, তিনটে অপশন আছে হিসাব মতো, তিনটে অপশন কি কিন্তু আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব। তাহলে বর্জ্য পদার্থের অপসারণ পদ্ধতি হলো ল্যান্ড ফিলিং, ইনসিনারেশনটা আমরা আগে পড়ে এসেছি, বাকিগুলো আমরা জানবো। ঠিক আছে, রিসাইক্লিং এবং পূর্বোক্ত বিকল্পগুলির সব কটাই। ল্যান্ড ফিলিং মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট জায়গায়, সেখানে যদি আমরা বর্জ্য পদার্থ একটা পরিকল্পিত জায়গা, সেই জায়গাতে আমরা যদি বর্জ্য পদার্থ শহরের বাইরে গিয়ে ফেলে দিয়ে আসি, সেটা হচ্ছে ল্যান্ড ফিলিং। ইনসিনারেশন হচ্ছে অত্যাধিক তাপমাত্রায় দহন করছি, সেটাকে আমরা বলছি ইনসিনারেশন। এবং রিসাইক্লিং অর্থাৎ আমরা যে বর্জ্য পদার্থ যেটা আছে সেটা আমরা রিসাইকেল করে আবার পুনরায় পরিবেশে ফেরত আনছি, সেটাকে আমরা বলছি রিসাইক্লিং। এটি পূর্ববর্তী সব বিকল্পগুলি সঠিক। একটি অর্গানোক্লোরিন বর্জ্য পদার্থের উদাহরণ কি? অর্গানোক্লোরিন বর্জ্য পদার্থ হচ্ছে ডিডিটি, যেটা হচ্ছে সমস্ত উন্নত দেশে ব্যান করা হয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে ভস্য অর্থাৎ ফ্লাই অ্যাশ থেকে যা উৎপাদন করা হয়, ইট এবং সিমেন্ট, আমরা দেখছি এখন ফ্লাই অ্যাশের সাদা যে ইটগুলো ধূসর কালারের যে ইটগুলো তৈরি হচ্ছে, এবং সিমেন্ট কিন্তু তৈরি হয় এই ফ্লাই অ্যাশ থেকে, তৈরি করা যায়। নিম্নলিখিত কোনটি একটি বিষাক্ত বর্জ্য পদার্থ? বিষাক্ত বর্জ্য পদার্থ হচ্ছে উষ্ণ জল। আমরা এগুলো পড়েই বুঝতে পারবো যে এগুলো বাকিগুলো অ্যান্সার হবে না। উষ্ণ জল তো হবে না, তেল হবে না, ইমারতি দ্রব্য হবে না, ডায়োক্সিন, ইমারতি হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ। ঠিক আছে, ইমারতি দ্রব্য থেকে কঠিন বর্জ্য পদার্থ তৈরি হয়, আর এই বিষাক্ত বর্জ্য পদার্থ হচ্ছে ডায়োক্সিন। বিপজ্জনক বর্জ্য দ্রব্য দহনের ফলে কোন সমস্যার সৃষ্টি হয়? এটা আমরা দেখব। দহনের ফলে সবসময় কিন্তু বায়ু দূষণের সৃষ্টি হবে। একজন ভারতীয় প্রতিদিন প্রায় কত কেজি পরিমাণ গার্হস্থ্য বা বাণিজ্যিক বর্জ্য পদার্থ উৎপন্ন করে? আমরা যদি দেখি তাহলে প্রত্যেকজন ভারতীয় একজন ভারতীয় আর কি, এটা প্রতিদিন প্রায় 1 কেজি পরিমাণ গার্হস্থ্য বা বাণিজ্যিক বর্জ্য পদার্থ কিন্তু উৎপাদন করছে। বর্জ্য পদার্থ দ্বারা নিচু জমি ভরাট করাকে, এই যে একটু আগে বলছিলাম, এই ল্যান্ড ফিলিং, ইনসিনারেশন, রিসাইক্লিং, কম্পোস্টিং, এগুলো সব কিছুই পড়বো আমরা। তো বর্জ্য পদার্থ যে নিচু জমিকে ভরাট করছে বর্জ্য পদার্থ দ্বারা, সেটাকে আমরা বলছি ল্যান্ড ফিলিং। একটু আগে আমি আলোচনা করে দিলাম। পরের কোয়েশ্চেন হচ্ছে বর্জ্য পদার্থগুলির নিয়ন্ত্রিত দহন, যেটাকে আমরা পড়লাম, সেটা হচ্ছে ইনসিনারেশন। ঠিক আছে, পরের কোয়েশ্চেন, অতি উচ্চ তাপমাত্রায় বর্জ্য পদার্থের নিয়ন্ত্রিত দহনকে কী বলা হয়? এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যখন আমরা দহন করছি সেটাকে আমরা বলছি ইনসিনারেশন, এবং সেটা যখন অতি উচ্চ তাপমাত্রায় প্রায় 1650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা দহন করছি, তখন সেটাকে আমরা বলছি পাইরোলিসিস আমরা বলছি। অতি উচ্চ তাপমাত্রায় 1650 সেন্টিগ্রেডের উপর উচ্চতায় আমরা যখন সেটাকে দহন করছি, সেটাকে আমরা বলছি পাইরোলিসিস। ঠিক আছে, কোন পদ্ধতি দ্বারা স্বাস্থ্যকেন্দ্রের বর্জ্যদ্রব্যের অপসারণ এবং জীবাণুমুক্তকরণ করা হয়? সেটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ইনসিনারেশন। ঠিক আছে, সেটা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রের বর্জ্যদ্রব্যের অপসারণ এবং জীবাণুমুক্তকরণ করা হয় ইনসিনারেশন পদ্ধতিতে। একটি বর্জ্য পদার্থ যাতে পারদ আছে, ঠিক আছে, পারদ কোথায় থাকে আমরা জানি, থার্মোমিটার, ভাঙা থার্মোমিটার, তাতে কিন্তু পারদ থাকে। শহরতলির নিচু জায়গায় কঠিন বর্জ্য জমা করার পদ্ধতিকে কী বলা হয়? ডাম্পিং। এই ল্যান্ডফিলিং এবং ডাম্পিংয়ের মধ্যে একটা
বেসিক ডিফারেন্স আছে। জাস্ট এটাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইখানে আমরা যখন দেখছিলাম যে বজ্র পদার্থ দ্বারা নিচু জমি ভরাট করা হচ্ছে, নিচু জমিকে ভরাট করা হচ্ছে, তখন তাকে আমরা বলছি ল্যান্ড ফিলিং। কিন্তু আমরা এই একই জিনিস পড়ছি যে নিচু শহরতলির নিচু জায়গায় কঠিন বজ্র জমা করার পদ্ধতি, সেটাকে আমরা বলছি ডাম্পিং। আমরা দেখি শহরের বাইরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় উঁচু করে একদম যে শহরের নোংরা আবর্জনাকে স্তূপ করে রাখা আছে, সেটাকে আমরা বলি ডাম্পিং, ঠিক আছে। কিন্তু শহরের কোনো নিচু জায়গায় জমিকে যদি আমরা ভরাট করছি নোংরা বর্জ্যপদার্থ দিয়ে, তখন আমরা কিন্তু তাকে তখন আর ডাম্পিং বলছি না, তখন আমরা কিন্তু চলে আসছি এখানে ল্যান্ড ফিলিং। পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি পৌর বর্জ্য? পৌর বর্জ্য হচ্ছে ইট। যে ডেসিবেলের শব্দের স্থায়ী বধিরতার সৃষ্টি হতে পারে, 150 যে ডেসিবেল, 150 ডেসিবেলে কিন্তু স্থায়ী বধিরতার সৃষ্টি হতে পারে। WHO নির্দেশিত শব্দের নিরাপদ প্রাবল্য কত? 65 ডেসিবেল। এটা আমরা পড়েছি আগেও এবং জানি এটা 65 ডেসিবেল, এবং 150 ডেসিবেলে গেলে কিন্তু মানুষকে স্থায়ী বধিরতার জন্ম দিতে পারে। সাধারণ কথাবার্তায় যে শব্দের মাত্রা সৃষ্টি হয়, সাধারণ কথাবার্তায় 60 ডেসিবেল মাত্রা সৃষ্টি হয়। আকাশে বিমান যে চালানো হয়, সেই বিমানের শব্দের মাত্রা কত? 120 ডেসিবেল, ঠিক আছে, 120 ডেসিবেল। শব্দ দূষণের সবচেয়ে ভয়াবহ ফল বা প্রভাব কি? সেটা হচ্ছে বধিরতা। সাইলেন্স জোন এর কত মিটারের মধ্যে তীব্র শব্দ নিষিদ্ধ? সাইলেন্স জোনে যেমন লাইব্রেরি রুম, এই অনেক কিছু জায়গা আছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখব সেখানে 100 ডিগ্রি ডেসিবেল, মানে 100 ডিগ্রি না, 100 ডেসিবেলের থেকে বেশি উচ্চতায় উচ্চ কম্পাঙ্কে আমরা কিন্তু কথা বলতে পারি না বা সেখানে আওয়াজ করতে পারি না। শব্দ দূষণের একটি প্রাকৃতিক উৎসের নাম কি? শব্দ দূষণের একটি প্রাকৃতিক উৎসের নাম হচ্ছে বাজ পড়ার শব্দ, ঠিক আছে। ছাপাখানা শব্দ, ট্রেনের হুইসেল, পপ মিউজিকের শব্দ, এগুলো সমস্ত মনুষ্য সৃষ্ট অর্থাৎ কৃত্রিম, কিন্তু আমাদের চেয়েছে প্রাকৃতিক উৎস, সেটা সঠিক উত্তর হয়ে যাবে বাজ পড়ার শব্দ। শব্দ দূষণ পরিমাপক ডেসিবেল কী ধরনের স্কেল? এটা হচ্ছে একটা লগ স্কেল, মনে রাখতে হবে। শব্দ দূষণ পরিমাপক ডেসিবেল যেটা আমরা বলছি 65 ডেসিবেল, 100 ডেসিবেল, 150 ডেসিবেল, যেটা স্থায়ী বধিরতার জন্ম দেয়। এই যে ডেসিবেল কথাটি ইউজ করছি, এই ডেসিবেলটা কী ধরনের স্কেল? এটা হচ্ছে একটা লগ স্কেল। শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক কী? শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক হচ্ছে হার্জ। শব্দের কম্পাঙ্ক পরিমাপের একক হচ্ছে হার্জ, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, শব্দ দূষণ প্রতিরোধে কোন যন্ত্র ব্যবহার করা যেতে পারে? ইয়ারপ্লাগ। আমরা ইয়ারপ্লাগ ব্যবহার করতে পারি শব্দ দূষণ প্রতিরোধে। শব্দের স্বাভাবিক অনুমিত মান কত ডেসিবেল? আবার সে একই কোয়েশ্চেন, মানে শব্দ প্রাবল্য ঠিক কতটা এখনও পর্যন্ত, মানে আমাদের ভারতের যে শব্দ দূষণের প্রাবল্যের যে কী বলবো নির্দেশনা আছে, সেখানে কিন্তু 65 ডেসিবেল পর্যন্ত অনুমতি, মানে অনুমিত, রাইট। কোন ধরনের শব্দ দূষণ সৃষ্টি করে? সুরযুক্ত, মৃদু কথাবার্তার, নাকি সুর বর্জিত? মনে রাখতে হবে সুর বর্জিত শব্দ কিন্তু শব্দ দূষণ সৃষ্টি করে। 1 ডেসিবেল কত বেলের সমান? 1 ডেসিবেল হচ্ছে 0.1 বেলের সমান। 0.1 বেল ইকুয়াল টু 1 ডেসিবেল। শব্দ দূষণের প্রধান উৎস কোনটি? শব্দ দূষণের প্রধান উৎস হচ্ছে পরিবহন, ঠিক আছে। পরিবহন, এটাই মানে পরিবহন অর্থাৎ যানবাহনে বিভিন্ন হর্নের শব্দ বা পরিবহনের যে সমস্ত যান্ত্রিক শব্দ, সেগুলো কিন্তু শব্দ দূষণের প্রধান উৎস পরিবহন। শহরে শব্দ দূষণ প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন? শহরে শব্দ দূষণ প্রতিরোধে রাস্তার ধারে সারি সারি গাছ লাগানো দরকার। রাস্তার ধারে সারি সারি গাছ লাগালে কিন্তু শব্দ দূষণের যে পরিমাণ সেটা অনেকটা কম হবে। মানব শরীরে তেজস্ক্রিয়তার সর্বপ্রধান ক্ষতিকারক প্রভাবটা কী? মানব শরীরে তেজস্ক্রিয়তার বলছে, হ্যাঁ, যেটা এখন অহরহ দেখা যাচ্ছে, সত্যি কথা বলতে প্রত্যেক বোধহয় বাড়িতে এখন ঢুকে গেছে, সেটা হচ্ছে ক্যান্সার, যেটা একটা সময় কিন্তু এত ছিল না। ক্যান্সারে খুব কম মানুষ আক্রান্ত হতো, এখন যদি দেখা যায়, ঠিক আছে, হসপিটালে বা হচ্ছে নিজের গ্রামের মধ্যে, নিজের শহরের মধ্যে যদি দেখা যায়, এখন প্রচুর মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তো এই ক্যান্সার হচ্ছে তেজস্ক্রিয়তা সর্বপ্রধান ক্ষতিকারক প্রভাব। এবং লাস্ট পাতায় আমরা চলে এসেছি, গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয় এবং নবজাতকের জন্মগত ত্রুটি ঘটে যে দূষণে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। তেজস্ক্রিয় দূষণের ফলে কিন্তু নবজাতকের জন্মগত ত্রুটি বা গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়। আমরা এখনও জানি যে 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 হিরোশিমা নাগাসাকিতে যে তেজস্ক্রিয় বোমার বিস্ফোরণ হয়েছিল, এবং সেই দূষণের ফলে কিন্তু এখনও সেখানে নবজাতকরা জন্মায় বিকলাঙ্গ হয়ে। তো তেজস্ক্রিয় দূষণের ফলে কিন্তু এই নবজাতকদের জন্মগত ত্রুটি এবং গর্ভস্থ ভ্রূণ নষ্ট হয়। তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক কী? তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক হচ্ছে রেম, ঠিক আছে। শব্দের কম্পাঙ্ক যেমন আমরা জানলাম হার্জ, তেমনই তেজস্ক্রিয় বিকিরণ শক্তির একক হচ্ছে রেম। একজন মানুষের সম্পূর্ণ জীবনকালে
তেজস্ক্রিয়তা সর্বোচ্চ অনুমিত মাত্রা কত? মানুষের সম্পূর্ণ জীবনকালে সে যতটা পরিমাণ অ্যাবজর্ব করতে পারে তেজস্ক্রিয়তা, সেটা কিন্তু 200 রেম। ঠিক আছে। প্লুটোনিয়াম সাধারণত যে রশ্মি বিকিরণ করে তা হচ্ছে আলফা। ঠিক আছে, আলফা বিটা থেকে মনে পড়লো, আমরা জীববৈচিত্র্য চ্যাপ্টার পড়েছিলাম, জাস্ট এটাকে আমরা রিলেট করার জন্য বলছি। আলফা, এই যে আলফা বৈচিত্র্য, অর্থাৎ যে মানে খুব কী বলা যায়, অল্প সংখ্যক বৈচিত্র্য যেখানে রয়েছে সেটাকে আমরা বলি আলফা বৈচিত্র্য, এবং যেখানে একটা বহুল অঞ্চলে, মানে অনেকটা বড় এরিয়ায় যে বৈচিত্র্য দেখা যায় সেটাকে আমরা বলি গামা বৈচিত্র্য। এই গামা বৈচিত্র্য যদিও এর সঙ্গে এই আলফা গামার সঙ্গে ওটা সম্পর্কিত নয়, তবুও এই গামা বৈচিত্র্য কিন্তু আর আলফা গামা কিন্তু আমরা জীব বৈচিত্র্যতেও পড়েছি, এবং ভারত যে জীব বৈচিত্র্যের অন্তর্গত সেটা কিন্তু আলফা বৈচিত্র্যের গামা বৈচিত্র্যের অন্তর্গত। আর হচ্ছে বিটা যে বৈচিত্র্য, সেই বিটা যে বৈচিত্র্য, সেই বিটা বৈচিত্র্য কিন্তু উদ্ভাবক ছিলেন হুইটেকার। এগুলো কিন্তু এখান থেকে মনে রাখতে হবে। তারপরে কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি পারমাণবিক বোমা প্রস্তুতিতে ব্যবহৃত হয়? পারমাণবিক বোমা প্রস্তুতিতে ব্যবহৃত হয় প্লুটোনিয়াম। ঠিক আছে। নিম্নলিখিত কোন রশ্মির ভেদ ক্ষমতা সর্বাধিক? ভেদ ক্ষমতা সর্বাধিক হচ্ছে গামা রশ্মির। গামা রশ্মির ভেদ ক্ষমতা সর্বাধিক, এবং পারমাণবিক বোমা প্রস্তুতিতে ব্যবহার হয় প্লুটোনিয়াম। তেজস্ক্রিয় বিকিরণের প্রভাবে ডিএনএর গঠন পরিবর্তনকে কী বলা হয়? ডিএনএর গঠনকে যদি পরিবর্তন একদম হয়ে যায় সেটাকে আমরা বলি মিউটেশন। এটা আমরা আগের একটা চ্যাপ্টারতেও পড়েছি, প্রবাবলি ইকোসিস্টেমেই পড়েছি যে ডিএনএর যখন গঠনটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়, মানে যেটা ছিল তার রাসায়নিক যে পরিবর্তন, সেই রাসায়নিক যে গঠন ছিল সেটা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন কোনো একটা পদ্ধতি তৈরি হচ্ছে, তখন তাকে আমরা বলছি মিউটেশন। তেজস্ক্রিয় বিকিরণ কী যন্ত্রের সাহায্যে পরিমাপ করা যায়? তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করা হয় গিগার মুলার কাউন্টার। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তেজস্ক্রিয় বিকিরণ যে পরিমাপ করা যায় সেটা হচ্ছে গিগার মুলার কাউন্টার। গিগার মুলার কাউন্টারের সাহায্যে তেজস্ক্রিয় বিকিরণকে পরিমাপ করা যায়। তেজস্ক্রিয় বিকিরণ বংশধারার বাহক জিনের কী ধরনের পরিবর্তন ঘটায়? তেজস্ক্রিয় বিকিরণ বংশধারার বাহক জিনের গুণগত পরিবর্তন ঘটিয়ে দেয়, তার জন্য বিকলাঙ্গ শিশুরও কিন্তু জন্ম হয়। তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ অপসারণের সবচেয়ে উপযুক্ত স্থান কি? লবণের স্তূপ। লবণের স্তূপের ওপর যদি আমরা তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ অপসারণ করি, সেটাই কিন্তু সবচেয়ে উপযুক্ত জায়গা। তেজস্ক্রিয় বর্জ্য যে শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সেটা কি? সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ। আমরা পড়ে এসেছি পারমাণবিক বিদ্যুৎ। তেজস্ক্রিয়তা কোয়েশ্চেনটা ছিল আমার, হচ্ছে আমি আরেকবার রিপিট করছি, সেটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য যে শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট, তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে পারমাণবিক বিদ্যুৎ। পরের কোয়েশ্চেন আমরা দেখে নেব, প্লুটোনিয়াম 239 এর অর্ধজীবন আয়ুষ্কাল কত? এর অর্ধজীবন আয়ুষ্কাল হচ্ছে 24,100 বছর। ঠিক আছে, সঠিক উত্তর হবে 24,100 বছর। এখানে যেহেতু নেই তাই এর সঠিক অ্যান্সার কোনোটাই না। এখানে কাছাকাছি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 24,400 বছর। তাহলে প্লুটোনিয়াম 239 এর অর্ধজীবন আয়ুষ্কালের যদি কথা বলে তাহলে সেটা হবে 24,100। কঠিন বর্জ্য ফেলার জন্য কী রঙের ড্রাম ব্যবহার করেছে? এই যে ড্রামগুলো খুবই ইম্পর্টেন্ট, দুটো এখানে ড্রামের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কঠিন বর্জ্য পদার্থ ফেলার জন্য আমরা নীল রঙের ড্রাম ইউজ করি, তাই আমি নীল কালার ব্যবহার করলাম। এবং শাক সবজি ফেলার জন্য, সেটার জন্য আমরা কী ব্যবহার করি? সবুজ কালার ইউজ করলাম। কঠিন বর্জ্য ফেলার জন্য আমরা কিন্তু নীল রঙের ড্রাম ইউজ করি, যেটা আমরা শহরাঞ্চলে দেখে থাকি। ঠিক আছে, যে ড্রামগুলো থাকে পৌরসভার গাড়ি এসে নিয়ে যায়, সেখানে কিন্তু কঠিন বর্জ্য পদার্থ ফেলার জন্য নীল রঙের ড্রামকে ইউজ করা হয়, এবং শাকসবজি বর্জ্য ফেলার জন্য সবুজ রঙের ড্রামকে ইউজ করা হয়। আতশবাজি থেকে কী দূষণ হয়? আতশবাজি থেকে শব্দ, বায়ু, মাটি, তিনটে দূষণই কিন্তু আতশবাজি থেকে হয়। ঠিক আছে, শব্দ দূষণ হয়, যেটা যখন ফাটে আতশবাজি, সেটা কিন্তু শব্দ দূষণ ঘটায়। বায়ু দূষণ কী হয়? তার যে গ্যাস বাতাসের সঙ্গে মেশে, তার ফলে বায়ু দূষণ হয়। এবং বাকি যে কী বলবো, বারুদের যে যেটা ইউজ হয়ে যায়, যে বারুদটা মাটিতে এসে পড়ে, সেই বারুদটার ফলে মাটির দূষণও ঘটে। ঠিক আছে, আতশবাজিতে অ্যান্টিমনি সালফাইড ব্যবহার করলে কি হয়? আতশবাজিতে যদি অ্যান্টিমনি সালফাইড ব্যবহার করা হয় তাহলে তার ফলে ধোঁয়া তৈরি হয়। অ্যান্টিমনি সালফাইড ব্যবহার করলে ধোঁয়া হয়। এখানে আরও দেওয়া আছে। আতশবাজি নিয়ে টোটাল 4টে কোয়েশ্চেন দিয়ে আমরা কিন্তু আজকে এই দূষণের চ্যাপ্টার শেষ করবো, এবং দূষণ থেকে আশা করি মানে যে কটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট হতে পারে এর বাইরে থেকে কোনো কোয়েশ্চেন হবে না, কারণ আমি এখানে মানে এই অনিশ চট্টোপাধ্যায়ের বইটা প্রচণ্ডই ভালো, আমি যেটুকু পড়ে বুঝেছি। তো এই অনিশ চট্টোপাধ্যায়ের বই থেকে কিন্তু
এর বাইরে থেকে খুব একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই, যা কিছু কোয়েশ্চেন আসবে এর মধ্যে থেকেই আসবে। তো ক্লাসটা যদি ভালো করে করা হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকেই কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাহলে আতশবাজি নিয়ে আমরা 4টি কোয়েশ্চেন পড়ে কিন্তু আজকের ক্লাসটাকে সাম আপ করব। তো আতশবাজিতে অ্যান্টিমনি সালফাইড যদি ব্যবহার করা হয় তাহলে আমরা দেখব সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়। এবার আতশবাজিতে যদি অ্যামোনিয়াম যৌগ ব্যবহার করা হয় তাহলে সাদা উজ্জ্বল আলো তৈরি হয়। এটা এভাবে মনে রাখা যেতে পারে যে অ্যালুমিনিয়াম যৌগ যেটা, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম সাধারণত সাদা রঙের হয়, তাই সাদা উজ্জ্বল আলো তৈরি হয় আতশবাজিতে অ্যালুমিনিয়াম যৌগ ব্যবহার করলে। এবার আতশবাজিতে অ্যান্টিমনি সালফাইড যদি ব্যবহার করা হয় তাহলে ধোঁয়া উৎপন্ন হয়। পরবর্তীতে যদি লেড অক্সাইড ব্যবহার করি আতশবাজিতে, লেড অক্সাইড ব্যবহার করলে কী হবে, প্রচণ্ড সশব্দে বাজি ফাটে। লেড অক্সাইডের প্রভাবে সশব্দে বাজিটা ফাটে। এবং বেরিয়াম অক্সাইড বা বেরিয়াম নাইট্রেট যদি ব্যবহার করা হয় তাহলে সবুজ রং তৈরি হয়। ঠিক আছে, বেরিয়াম নাইট্রেট, অনেক রঙের আতশবাজি দেখা যায়, তো সবুজ রঙের যদি আতশবাজি হয় তাহলে সেখানে কি ব্যবহার করা হয়, বেরিয়াম নাইট্রেট। ঠিক আছে, লেড অক্সাইডের ফলে কি হয়, লেড অক্সাইডের ফলে সশব্দে বাজি ফাটে। যদি সাদা রঙের উজ্জ্বল আলো তৈরি হয়, মানে অ্যাকচুয়ালি সাদা রঙের উজ্জ্বল আলো তৈরি হয় কার প্রভাবে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম যৌগের প্রভাবে। এবং অ্যান্টিমনি সালফাইড ব্যবহার করলে কী হয়, প্রচণ্ড পরিমাণে ধোঁয়া উৎপন্ন হয়। তো এই ছিল আজকের ক্লাস, যেটা হচ্ছে পরিবেশ দূষণ নিয়ে। যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আসে তাই এখানে কোয়েশ্চেনের সংখ্যা অনেক বেশি ছিল। তো এরপরে আমরা আরও 1টা থেকে 2টো ভিডিও আনবো যেখানে আমরা আন্তর্জাতিক চুক্তি এবং বাকি যে সমস্ত চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন এসেছে তো সেগুলোর একটা মিক্স চ্যাপ্টার নিয়ে আসবো। আশা করি 2টো ভিডিওর মধ্যে দিয়ে এটাকে আমরা কমপ্লিট করে দেবো, সাম আপ করে দেবো। তো এখানে কিন্তু আমরা পরিবেশের পেডাগজির পার্টটা নিয়ে যথেষ্ট আলোচনা করেছি। সেখান থেকে আমরা এমসিকিউ করেছি প্র্যাকটিস, আর বাকি আমরা যে সাবজেক্টিভ পার্টটাও মোটামুটি করে নিলাম। তো আশা করি পরিবেশের পার্টটা টোটালি রেডি হয়ে আছে। তো তোমাদের কেমন লাগছে একটু জানাও অবভিয়াসলি আমাকে কমেন্টসে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও, নোটিফিকেশান বেলটাকে অন করে রেখো যাতে পরবর্তী যখন ভিডিও আমরা আপলোড করছি প্রতিদিন, সেই ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে।